আসসালামু আলাইকুম। যে ছোট্ট একটা ভুলে আমার ইংল্যান্ডের মতো একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিসা রিজেক্ট হয়ে গিয়েছে। আমি জাস্ট বিলিভ করতে পারতেছিলাম না যে আমার ভিসাটা রিজেক্ট হয়ে গিয়েছে। একদম ছোট্ট একটা ভুল ছিল। ওই ভুলটা কি আজকে আপনাদেরকে বলবো, যাতে করে আপনারাও ভবিষ্যতে কখনো যদি এই ধরনের কান্ট্রিতে ভিসা অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে আমার মতো এরকম ভুল না করেন। তো আজকে থেকে প্রায় 2024 সালের শুরুর দিকে আমি একটা লন্ডন থেকে একটা অফার লেটার পাই, একটা স্পন্সর পাই লন্ডনে যাওয়ার জন্য, ওইখানে কাজ করার জন্য একটা কোম্পানি থেকে একটা স্পন্সর পাই এক্স্যাক্টলি। তো সব কিছু ঠিকঠাক, আমি অনেক খুশি ছিলাম স্পন্সরটা পাওয়ার পরে। এরপর আমি সব ডকুমেন্ট তৈরি করতে থাকি ওইখানে যাওয়ার জন্য, ভিসা অ্যাপ্লাই করার জন্য, ফাইল সাবমিট করার জন্য বিএফএসে সব কিছু ঠিকঠাক। আস্তে আস্তে ফাইল তৈরি করতে করতে প্রায় 2024 সালের শেষের দিকে চলে আসছে। তো 2024 সালের শেষের দিকে ডিসেম্বরের দিকে আমি ফাইল জমা করে বিএফএসে সব কিছু রেডি করে, আপনারা দেখেছেন সব কিছু রেডি করে, কিন্তু আমি বিএফএসে ফাইল জমা যখন করছি আমার কাছে মনে হয়েছে যে আমি ভিসাটা পেয়ে যাবো, কারণ আমার সব কিছু অরিজিনাল, আমার এখানে কোনো ফেক কিছু নাই, সব কিছু অরিজিনাল। তো এরপরে হঠাৎ কি হইলো, ফাইল সাবমিট করার পরে আপনার মনে করেন যে ইউকে সরকার থেকে, ইউকে গভর্নমেন্ট থেকে আমি জানলাম যে এখানে একটা ইন্টারভিউ হবে। ওকে ফাইন, আমি ইন্টারভিউ দিব, তবে একটু নার্ভাসনেস ফিল করতেছিলাম যে ফর দ্য ফার্স্ট টাইম তো আসলে ইন্টারভিউ দিব এ ধরনের। তো যাই হোক, ইন্টারভিউ যেহেতু নিবে দিতে হবে, এখানে তো আমি 2 নাম্বার না, এখানে আমি অরিজিনাল। তো আমার তো ইন্টারভিউ দিতে ভয় কিসের, আমি তো রিয়েল লোক। আর হ্যাঁ, এই ইন্টারভিউটা কেন হয়েছে জানেন, এইটাই হচ্ছে যে সব থেকে বড় একটা, মানে আমার বিষয়টা রিভিউজ খাওয়ার সব থেকে বড় রিজন। আমি আসলে বলতে চাই কেন আমার বিষয়টা রিফিউজ হয়েছে এবং ইন্টারভিউটা কেন শুরু হয়েছিল। আমি প্রথম এটা বলতে চাই, ইন্টারভিউটা হয়েছিল এই জন্য যে মনে করেন যে আমরা জানি যে সিলেটের অধিকাংশ মানুষ কি করে, তারা মানে অনেক টাকা দিয়ে কোথায় চলে যায়, লন্ডন চলে যায়, আমরা সকলেই জানি। তো তাদের মধ্যে অধিকাংশ মানুষ আনকোয়ালিফাইড, যাদের কোনো যোগ্যতা নাই, যাদের কোনো মনে আনএডুকেটেড পারসন, যাদের কোনো স্কিলও নাই, কিন্তু মানে কোনো কিছুই নেই, তারা কিন্তু টাকার বিনিময়ে ওইখানে চলে যায়। তো এটা পরবর্তীতে অনেক প্রবলেম ফেস করতে হয় ইউকে সরকারকে। ওইখানে ধরেন একটা লোক আনকোয়ালিফাইড, তো ওইখানে তো অনেক ট্রাভেল করবে, রাইট? তো এর জন্য যখন ইউকে গভর্নমেন্ট এটা দেখতে পেয়েছে, তখন আসলে মানে তারা একটা নতুন ল সিস্টেম তৈরি করছে, যে নতুন আইন তৈরি করছে। ওইটা হচ্ছে যে এখন থেকে আসবে, যে অ্যাপ্লাই করবে তাকে ইন্টারভিউ দিয়ে আসতে হবে। আমরা যাচাই করবো সে কি রিয়েল নাকি ফেক। তো এই জন্য ইন্টারভিউ দেওয়া। তো আমি ভাবলাম যে ওকে ফাইন, আমি তো রিয়েল, আমার তো কোনো সমস্যা না, আমি ইন্টারভিউ দিব, সব কিছু ঠিকঠাক। ইন্টারভিউ দিলাম। ইন্টারভিউ দিতে যখন গিয়েছি তখন প্রায় 1 ঘন্টা ওয়েট করতে হয়েছিল ইন্টারভিউ অফিসার আসার জন্য। আমার মাথায় এটা ছিল যে আমি যদি চলে যাই সে আসবে, আমি জানি সে আসবে, আমাকে রিজেক্ট করে দিবে। তো এই জন্য আমি অপেক্ষা করতেছিলাম, সে যদি নাও আসে। অপেক্ষা করতে করতে প্রায় 1 ঘন্টা হয়ে গেল। 1 ঘন্টা হওয়ার পরে সে সে আমাকে জানাতেছে যে সরি। ওকে, আমি বললাম ওকে ফাইন, নো প্রবলেম। এরপরে সে আমার থেকে একটা করে ইন্টারভিউ নিতে শুরু করলো। প্রায় আপনার 2 ঘন্টার মতো সে আমার কাছ থেকে ইন্টারভিউ নিয়েছে। ক্যান ইউ ইমাজিন, 2 ঘন্টার মতো। কিন্তু আমাকে এজেন্সি থেকে বলা হয়েছিল যে তোমার 2 ঘন্টা, আমি সরি 5 থেকে 6টা কোশ্চেন করবে, যেটা আমি জানতাম এর আগে আর কি। যাই হোক, এখানে তো ওনাদেরও কোনো দোষ নাই, এখানে তো ওনারাও মানে জানতো না যে এত বড় আসলে ইন্টারভিউ হবে। যাই হোক, আমি কিন্তু সবগুলো প্রশ্ন একদম সুন্দরভাবে, সবগুলো প্রশ্ন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সবগুলো প্রশ্নের আনসার আমি একদম সুন্দরভাবে, কনফিডেন্টলি এবং কুইকলি দিয়েছি। আমি অনেক হ্যাপি ছিলাম, বিকজ আমি সুন্দরভাবে সব কিছু দিয়েছি। এখন আমি এই প্রশ্নগুলোর আনসার কীভাবে এত সুন্দরভাবে, এত তাড়াতাড়ি বা আমি সব কিছু দিতে পেরেছি, কেন দিতে পেরেছি? কারণ আমি মনে করেন যে আমার ক্যাটাগরিটা ছিল, মানে যে ক্যাটাগরিতে আমি এখানে যাবো বা যে কাজটা করবো যে কোম্পানিতে, ওইটা হচ্ছে যাই ভিডিও রিলেটেড। তো আমি জানতাম, তো এই জন্য যেটা আমি আজকে 2020 সাল থেকে করে আসছিলাম, তো ওই নিয়ে আমাকে যদি কোনো একটা কোশ্চেন করা হয়, যে আমি যে কাজটা আজকে 5 বছর করতেছি, ওই কাজটা নিয়ে যদি আমাকে কোশ্চেন করা হয় যে তুমি এই কাজটা কীভাবে করো, আমি তো ইমিডিয়েটলি এটা বলে দিতে পারবো, রাইট? তো ওকে ফাইন, আমি সবগুলো প্রশ্নের আনসার করলাম। 2-1টা প্রশ্ন তো হয়তো বা ঠিকঠাকভাবে নাও করতে পারি। ওকে ফাইন, এই দুইটা আনসারের জন্য আমার কিন্তু অনেক মানে টেনশন হচ্ছিল যে বিষয় পাবো কিনা, নাকি রিজেক্ট করে দিবে। যাই হোক, পরবর্তীতে ভাবলাম যে ফাইন, যদি রিজেক্ট করে দেয় এখানে তো কিছু করার নাই। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি এই ইন্টারভিউটা দিয়েছিলাম সিলেটে গিয়ে, আমার একটা বড় ভাই ছিল, ওনার কাছে গিয়েই।
আমি ফেনী থেকে সিলেটে গিয়েছিলাম। সিলেট থেকে আসার পরে যখন আমি সিলেট থেকে যখন ইন্টারভিউটা কমপ্লিট করে আমাদের ফেনীতে আসতেছিলাম, তখন আমি বাজে ছিলাম, রাত 2টা বাজে। আমাকে আবার একটা মেল দেওয়া হলো ইউকে বিএফএস থেকে একটা মেল দেওয়া হলো যে আপনার ইন্টারভিউ আবার লাগবে, মানে আমার থেকে ওনারা আবার ইন্টারভিউ নিবে। এবার ইন্টারভিউটা হবে কোন জায়গায়? একদম বিএফএসে, ঢাকা একদম বিএফএসে। আমার ফিলিংস ভাই এতটা খারাপ হয়ে গিয়েছিল, মানে আমি জাস্ট আমার মুড অফ হয়ে গিয়েছিল, আমি আর মানে কিছুই ভালো লাগতেছিল না। এখন যাই হোক, মনটা খুবই খারাপ। এবারে ভাবলাম যে ইন্টারভিউ তো দিতেই হবে, ওনারা যেহেতু বলছে এখানে, তো যদি আমি যাইতে চাই আমাকেও প্রমাণ করতে হবে যে আমি রিয়েল, এখানে 2 নম্বর তো কিছু নাই। তো ফাইন, এবারে আমি ঢাকার জন্য প্রস্তুতি নিলাম। সিলেট থেকে ফেনীতে আসলাম রাত্রে, সকালে আমি চলে গেলাম ঢাকায়। কত কিলোমিটার জার্নি, যাই হোক এগুলা হতে পারে, কষ্ট তো করতে হবে, অনেক পরিশ্রম করছি। ঢাকা গেলাম, ঢাকা যাওয়ার পরে বিএফএসে গেলাম। বিএফএসে এবারে একদম অন্য লেভেলে আসলে আমার কাছ থেকে ইন্টারভিউ নিতেছে। মানে এটাও বিএফএসে কিন্তু অফিসার কিন্তু আমার সরাসরি সামনে থাকে না, ওনারা মানে ভিডিও কলের মাধ্যমে ওনারা এটা নিয়ে থাকে। যাই হোক, একটা রুমে আমি ঢুকলাম, ঢুকার পরে আমার কাছ থেকে ইন্টারভিউ নিতেছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যাই আমার কাছ থেকে প্রথম ইন্টারভিউতে যে কোশ্চেনগুলো করেছিল, সেম কোশ্চেন সেকেন্ড ইন্টারভিউতেও সেম কোশ্চেন। আমি তো অনেক খুশি যে ভাই একদম ইমিডিয়েটলি একদম সুন্দরভাবে গুছিয়ে কিন্তু আমি ইন্টারভিউর আনসারগুলো দিতেছিলাম। বাট প্রবলেম ইজ, মনে করেন যে একজন ট্রান্সলেটর আমি রেখেছিলাম, যে কোনো যদি প্রবলেম হয়, কোনো কোশ্চেন যদি আমি না বুঝতে পারি, ওই ট্রান্সলেটরকে বলবো যে কী বলছে আমাকে বলো, এটা আপনি রাখতে পারেন। তো যাই হোক, ট্রান্সলেটর রাখছিলাম আমার সুবিধার্থে, কিন্তু ওই ট্রান্সলেটর হয়েছিল আমার জন্য এক ধরনের কাল, যার কারণে কিন্তু আমি রিজেক্ট হয়েছি। কেন রিজেক্ট হয়েছি আপনাদেরকে বলি, একদম ক্লিয়ার করে বলি। আমি প্রথম ইন্টারভিউতে একদম সবগুলো আনসার করেছি সুন্দর করে, সবগুলো কোশ্চেনের আনসার একদম সুন্দর করে করেছি। দ্যাটস ওয়াই আমাকে তারা সুযোগ দিয়েছে সেকেন্ড চান্সটা। তো এবং আমি অনেক কনফিডেন্স। এটা স্বাভাবিক না যে প্রথমে আপনাকে একটা কথা বলা হয়েছে, প্রথমে আমাকে যে আনসারগুলো যে কোশ্চেনগুলো বলা হয়েছে, সেকেন্ড আবার আমাকে দ্বিতীয় ইন্টারভিউতে আনসার কোশ্চেনগুলো করতেছে। তো এটা তো আমার জন্য অনেক ইজি, আমি আনসার করতে পারবো একদম ইজিভাবে। তো করতেছিও সুন্দরভাবে, 20-30টা কোশ্চেন করছে, আনসারও করেছে একদম ইমিডিয়েটলি, কুইক এবং কনফিডেন্টলি, সুন্দরভাবে। আমি জাস্ট হাসতেছিলাম, অফিসার আমার কাছ থেকে ইন্টারভিউ নিতেছে, আমি জাস্ট হাসতে ইন্টারভিউ দিতেছিলাম, একদম কনফিডেন্ট। মনে হচ্ছে আমার বন্ধু আমার কাছ থেকে ইন্টারভিউ নিতেছে, ওনারা একদম ভালো। তো এক পর্যায়ে 1-2টা প্রশ্ন আমি এত ভালোভাবে বুঝতেছিলাম না, ট্রান্সলেটরকে বলতেছিলাম কি বলছে, সে বলতেছে এটা তুমি এবার আনসার করো তোমার মতো করে, আমি ওনাদেরকে বলতেছি। তো ট্রান্সলেটর আমি যখন আনসার করতেছিলাম, হঠাৎ করে ট্রান্সলেটর আমাকে বলতেছে যে স্যার আপনি একটু শর্ট করে আনসার করেন। এটা কেন বলছে? তার সুবিধার্থে বলছে, আমার সুবিধার্থে বলা নাই, আমি এটা বুঝতে পারি না এক্স্যাক্টলি। যদি বুঝতে পারতাম আমি জীবনও কিন্তু শর্ট করে আনসার করতাম না, এবং ওনাকে অনেক বকতাম ওখানেই। যাই হোক, ওনার কথা ধরে আমি কিন্তু শর্ট করে আনসার করতেছিলাম। বাট আমি এটা ভাবি না যে শর্ট করে আনসার করা যাবে না। ধরেন আমাকে 2 লাইনের একটা প্রশ্ন করছে, আমি যদি উত্তর দিই যদি হাফ লাইনের, তাহলে এটা কেমন দেখায়? তাহলে এটা এমন দেখায় যে আপনি ফেক, আপনি 2 নম্বর লোক, আপনি মিথ্যা কথা বলতেছেন, আপনি এখানে মুখস্থ করে প্রশ্ন করে এসে এখানে বলতেছেন। এই ধরনের একটা ফিল পাওয়া যায়। এই রকম প্রশ্ন পাই আমি 10 থেকে 12টা করছিলাম, এবং ওনারা হঠাৎ করে আমাকে যখন ইন্টারভিউ শেষ হলো, আমাকে সকালে একদিন বিএফএস থেকে মেল করে দিল যে আপনার বিষয় রিফিউজড। আমরা রিজন হিসাবে 9টা প্রশ্ন আমরা ধরেছি, যে প্রশ্নগুলোর আনসার আপনি দিয়েছেন একদম শর্ট করে দিয়েছে। দ্যাটস ওয়াই আমি রিয়েল না, আমি ফেক, আমি 2 নাম্বার লোক। তো এটা সন্দেহ করে তারা আমাকে বিষয়টা দেয় নাই। মানে কি বলবো ভাই, আমার ফিলিংস মানে অন্যরকম। আমি যখন বিএফএস থেকে বাইর হচ্ছিলাম, আমার বাবা ছিল বিএফএস এর বাইরে ঢাকাতে গুলশান সার্কেল 1-এ। আমি জাস্ট আমার বাবাকে জড়াই ধরতেছিলাম, এবং ওইখানে শুধু তো ইউকের জন্য না, অনেক লোক আছে, ওই লোকগুলা মনে করেন বিভিন্ন জায়গার জন্য, ইটালির জন্য, বিভিন্ন দেশের জন্য অ্যাপ্লাই করতে এসেছিল, বা কেউ কালেক্ট করবে বা কেউ সাবমিট করবে। যখন আমি বাইরে হচ্ছিলাম তখন আমি আমার মানে এরকমভাবে বাবাকে ডাকতেছিলাম এবং জড়াই ধরছিলাম।
মানে উনি অনেক হ্যাপি হয়েছিল এবং অনেক লোক ওইখানে ছিল, ওনারা বলতেছে আপনি কি ভিসা পেয়েছেন? আমি বলছি না ভাই, ভিসা পাই নাই, সাবমিট করতে এসেছি। তো কীরকম আসলে খুশি ছিলাম। আমি জানতাম যে আমার ভিসা হয়ে গেছে, কারণ আমি সবগুলো আনসার একদম সুন্দরভাবে করেছি। বাট ওই যে শর্ট করে করছিলাম ওর সুবিধার্থে, ওর সুবিধা কেন জানেন? আমি যদি শর্ট করে আনসার করি, ও কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু ওই যে ভিসা অফিসারকে এটা বলতে পারবে, শর্ট করে আনসার করতে পারবে, কারণ আমি যেটা বলবো সে ওইটা বলবে। তো তিনি হচ্ছে ট্রান্সলেটর, জাস্ট ওনার দায়িত্ব হচ্ছে ওইটাই। তো আমাকে যদি বেশি দায়িত্ব দেওয়া হয়, অনেক কিছু দেওয়া হয়, তাহলে আমি এই জিনিসগুলো ধরেন আমাদের ফেনী থেকে ঢাকাতে নিব, তো এটা তো অনেক হেভি লাগে না? যদি আমাকে অল্প কিছু দেওয়া হয় তাহলে আমি ইজিতে নিতে পারবো। তো ওই জিনিসটা আসলে কাজ করছে ওইখানে। ওনাকে শর্ট করে করছি, শর্ট করে আনসার করে দিছে। বাট আমার মনে করেন যে একটা বছরের স্বপ্ন ওইখানে শেষ, একটা বছরের কষ্ট ওইখানে শেষ, একটা আশা যে ছিল, একটা পরিবারের যে একটা আশা ছিল ওইটা ভঙ্গ করে ফেলছি। আমি টোটালি এই দায়টা আমার উপরে নিতে চাই, এখানে কারো দোষ নেই। তো এটা আমার উপরে নিয়েছি, বাট আমি এখানে অনেক কিছু শিখছি এটাই। আর আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, আপনারা যারা ভবিষ্যতে এখানে সাবমিট করবেন, আপনারা অবশ্যই কিন্তু ইংলিশে একদম মানে যোগ্য সম্পন্ন হতে হবে। ইংলিশে অন্তত স্পিকিং যাতে করতে পারেন, এটা আসলে এটার জন্য নিজেকে তৈরি করবেন এবং ইংলিশে বলবেন, কোনো ট্রান্সলেটর রাখবেন না। আপনার যেটা মনে ধরে, যেটা রাইট মনে হয় আপনি ওইটা বলবেন। ওনারা যদি শর্ট করে শর্ট করে আনসার করবেন, ওনারা যদি লং করে আনসার করে, ওনারা যদি লং করে কোশ্চেন করে, তাহলে আপনি লং করে আনসার করবেন। এটাই বলা ছিল। আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে ভালো কিছু করতে পারি। জানি না কী করবো, বাট আমি রাইট নয় কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আল্লাহ হাফেজ, সবাই আমার জন্য দোয়া করবেন। এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স। আপনারা যাতে এখান থেকে একটু হলেও কিছু শিখতে পারেন এবং কাজে লাগাতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।